নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত। আমি আজকে এসেছি একটা মূলত পডকাস্টে একটা বিষয় নিয়ে। আমরা এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এখানকার একটি শ্মশানে। এখানে আমরা এক মহারাজের স্টেটমেন্ট অবশ্যই নেব। তার আগে আমরা দেখে নেই যে আমরা এখানটা কেন এসেছি। লোকমুখে প্রবাদ প্রচলিত আছে, এখানকার প্রচুর তান্ত্রিক যারা আছেন, সিদ্ধতান্ত্রিক পশ্চিমবঙ্গের, তারা এখানেই তাদের যে গুপ্ত ক্রিয়া তার মাধ্যমে প্রচুর মানুষের তারা মঙ্গল সাধন করেছেন। তো আসুন আমরা আজকে সবাই মিলে দেখে নেওয়া যাক। আমরা একজন তান্ত্রিক মহারাজকে পেয়েছি, মহারাজ মনোজ শাস্ত্রী। তো তার কাছ থেকে আমার স্টেটমেন্ট নিয়ে জেনে নিই যে এখানে কী ধরনের কাজ হয়, কী ধরনের কাজ উনি করেন এবং মানুষের কল্যাণ সাধনে এখানে শ্মশানের প্রতীক্ষার পরে আজকে আমরা পেয়েছি মহারাজ মনোজ শাস্ত্রী। ইনি একদিকে তান্ত্রিকও বটে, প্রচুর মানুষের মঙ্গল সাধন করেছেন এবং এখন মন আছে তার ভিতরে শ্মশান স্থল, চিতাস্থল যেখানটা, সেখানে বসে আছি। প্রথমে আমরা জানতে চাইব যেই শ্মশানের কিছুটা ইতিহাস মহারাজের কাছ থেকে আমরা জানতে চাইব। মহারাজ একটু যদি বলেন আপনি। এই শ্মশান হচ্ছে বহু পুরনো, খুব ইতিহাসই বলা যেতে পারে। কথিত আছে যে কোনো এক সময় এখানে স্বয়ং তন্ত্রগুরু বামদেব তিনি ঘুরে নিয়েছেন। আচ্ছা আচ্ছা। এবং যতদূর জানা যায় এখন যেটা শ্মশানে যে পরিবেশটা আপনি দেখছেন, যদি আজ থেকে 20 বছর বা 25 বছর যদি আগে আসতেন, তখন যে দিনের বেলা যে ভয়ার পরিবেশটা ছিল, আচ্ছা আচ্ছা, কোনো আপনি এটা দাহ করছেন, উল্টো সাইড থেকে আপনার শিয়াল এসে ডাকছে বা দাঁড়িয়ে রয়েছে, ঘোরাঘুরি করছে, আচ্ছা, সেটা কিন্তু তখনও দেখা যেত। এখন সেটা মাত্রাটা কমেছে, কিন্তু আসে। আর তো রীতিমতো গা ছমছম ব্যাপার। অবশ্যই দিনের পরিবেশ আর রাতের পরিবেশটা সম্পূর্ণ আলাদা। যদি এখন রাতের দিকে যদি আপনি আসেন, সেই পরিবেশ পুরোটা না পেলেও কিছুটা পাবেন। শিয়ালের সে আওয়াজ এখনও, আমরা যেমন রাতে বসে ক্রিয়াকর্ম করি, অনেক ক্ষেত্রে দেখছি যে শিয়াল এসে ঘুরছে বা পিছন সাইড থেকে ডাকছে। এই যে বটগাছটা আছে, বটগাছের পিছন সাইডে যে জঙ্গলটা আছে, এই জঙ্গল সাইড থেকে রীতিমতো শিয়ালের ডাক শোনা যায়। আচ্ছা, আপনি তো তান্ত্রিক বলে মানে পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গায় আপনি যান বিভিন্ন কারণে, মানে ভারতবর্ষের বিভিন্ন শ্মশানে আপনার যাওয়ার অভিজ্ঞতা আছে। তো তন্ত্রের মানে অ্যাকচুয়ালি বিষয়টা ঠিক কী, তন্ত্রের বিষয়টা ঠিক কী? মানে আমার তো সাধারণ মানুষ, একটু যদি বলেন। তন্ত্র হচ্ছে সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। আজ তন্ত্রের বিষয়টা তো মোটামুটি জানলাম, এবং আপনি তো ভারতবর্ষের বিভিন্ন শ্মশানে গিয়ে ক্রিয়াকর্ম করেন, আমি দেখেছি বা ব্যক্তিগতভাবেও জানি আমরা। তো তন্ত্রক্রিয়ার বিষয়টা ঠিক কী জিনিস, একটু যদি আমাদের বুঝিয়ে বলেন দর্শকদের। তন্ত্র সম্পূর্ণ হচ্ছে গুরুমুখী বিদ্যা। আগেও আপনাকে বলছিলাম, এটা গুরুর কাছে বসে শিখতে হয়, কারণ এখানে প্র্যাকটিক্যালটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যে প্রতিষ্ঠান কেন্দ্রিক খাতা কলমে লিখে নিয়ে চলে এলেন, না, ওইভাবে তন্ত্র হবে না। কারণ তন্ত্রের যে গুপ্ত ক্রিয়াগুলো আছে সেগুলো কিন্তু শ্মশান ওরিয়েন্টাল, শ্মশানে গিয়ে আপনাকে কাজটা করতে হবে। আচ্ছা, এর বাইরে কোথাও হবে না? না, কারণ এমন কিছু কিছু গুপ্ত ক্রিয়া আছে সেটা শ্মশান বা চিতা এইটুকুনির মধ্যে সীমাবদ্ধ। যেমন আমরা এখন চিতাস্থলের সামনে বসে আছি, আমরা দেখতেই পাচ্ছি এখানে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি এগুলো কোনো বদ্ধ ঘরে বসে বা নিজে ঘরের মধ্যে বসে করতে পারবেন না। কারণ যে যেমন ক্রিয়া, তাকে সেই জায়গায় সেই প্লেসে কাজটা করা উচিত। তাহলে আপনি মানুষকে কাজ দিতে পারবেন, মানুষ উপকৃত হবে। এবার আপনি যদি না করেন তাহলে সেটা মানুষ তো উপকৃত হবে না। একদম একদম। তার মানে এই মুহূর্তে মানে বা বিগত দিনে আপনার কাছে ক্লায়েন্টরা তো বিভিন্ন সমস্যা তাদের কাছে মানে আপনার কাছে নিয়ে চলে আসে, এবং তাদের হিতার্থে আপনি কাজও করে থাকেন। কী ধরনের কাজ? বর্তমান মানুষের চলমান যে সমস্যা, দাম্পত্য অশান্তি বা ধরুন শত্রু নিয়ে কোনো সমস্যা রয়েছে, ব্যবসা ছোটো ছোটো বন্ধ হয়ে গিয়েছে, সন্তান নিয়ে সমস্যা, সন্তানের পড়াশোনা হচ্ছে না বা সন্তানই হচ্ছে না, 5-7 বছর বিয়ে তা করেছেন, বা লাভ সমস্যা, মানে প্রেম ভালোবাসার সম্পর্কিত ব্যাপার, বা স্ত্রী চলে গিয়েছেন, যে বিভিন্ন সমস্যা যেগুলো আছে মানুষের, এই ওরিয়েন্টাল প্রচুর মানুষ আসেন। এবং মায়ের কৃপায়, গুরু কৃপায় যতটা আমার জানা, চেষ্টা করি তাদেরকে হেল্প করা বা তাদের সমস্যার সমাধান করে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটা আমি আপনাদের রিভিউতে আমি রেটিংও দেখতে পাই, প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। আপনার যে ওয়েবসাইট আছে তাতে আমরা দেখতেও পাচ্ছি আর কি। মহারাজ, আপনি বললেন এই তন্ত্রক্রিয়াটা মূলত শ্মশান কেন্দ্রিক, শ্মশানে বললে মানে বসে কাজ করলে জিনিসটা ভালো হয়। আচ্ছা, শ্মশান দ্রব্য যে লাগে, আপনার কথায় বুঝতে পারলাম যে এই শ্মশান দ্রব্যগুলো ঠিক কী কী জিনিস? একটা শ্মশানে যে বডি আসছে, বডিকে পোড়ানো হচ্ছে, বডির যাবতীয় জিনিস, কোনোটা বাদ দেওয়ার কিছু নেই, প্রত্যেকটা থেকেই কাজ আছে। এবং সেটা গুরুমুখী, পুরোটা আমি ওপেন বলতে পারি না। প্রত্যেকটা জিনিস দিয়ে পজিটিভ নেগেটিভ দুটোই কাজ করা যায় এবং সম্ভব।
আচ্ছা আচ্ছা, এটা তান্ত্রিকরা মানে আপনারা যারা আছেন তারা বিশ্বাস করেন। আপনার কথা শুনতে পারলাম একটু আগে যখন নাকি আমরা ঘরোয়া আলোচনা করছিলাম যে একটা বিষয় আছে চালান। তো ওই মানে চালান মানে কি চালান হয়, মানে কি ঠিক কি বিষয়? চালান বলতে তন্ত্রের গুপ্ত ক্রিয়ার একটা অংশ। ধরুন কাউকে কোনো বশীকরণ করা হলো সাপোজ, তাহলে বশীকরণ করার পরে যে তন্ত্রোক্ত যে ক্রিয়া করা আছে, হোমযজ্ঞ বা যেটা রয়েছে সেটা করার পরে বিশেষ একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির মধ্যে দিয়ে চালান করা। যেমন তার কাকে ওষুধ খাওয়ানো হবে বা কোনো মিষ্টি খাওয়ানো হবে, তা আমি যদি ডাইরেক্ট তাকে মিষ্টিটা দিই সে তো খাবে না, তাহলে সেটাকে চালানের মাধ্যমে তাকে খাওয়ানো হয়। এবার এই চালান অনেক রকম প্রসেস আছে। আচ্ছা, এই চালান করতে গেলে যেমন মুড়ি লাগান, কালি চালান, কালি বসান, এরকম বিভিন্ন সিস্টেম আছে। সেই সিস্টেম বা পদ্ধতি অনুপাতে গুরুমুখী বিদ্যা আছে কিছু, এতে কিছু দ্রব্য লাগে, তন্ত্রোক্ত গুপ্ত দ্রব্য লাগে, সেগুলোর মাধ্যমে এই চালানগুলো করা হয়ে থাকে এবং সেটা তাতে মানুষের মঙ্গলও অবশ্যই ব্যবহার করা হয় আর কি। আচ্ছা আচ্ছা মহারাজ, এই চালান বিষয়টা, এর মধ্যে মাসান চালান আছে, প্রেত চালান আছে, যদি এগুলো বিষয়ে একটু বলেন। মাসান চালান সম্পর্কে যদি বলা যায়, মাসান হচ্ছে উত্তরবঙ্গের লৌকিক দেবতা। আচ্ছা, ঠিক আছে। তা এখানে মাসানকে বিভিন্ন পদ্ধতিতে ভোগ দেওয়া হয়, ভোগ দিয়ে তাকে জাগানো হয়, জাগানোর পরে তাকে চালান করা হয়। সে আপনি বশীকরণ, বিদ্বেষণ, স্তম্ভন, যে যে যেমন ক্রিয়া, সেই ক্রিয়া অনুপাতে তাকে মাসান এটা করা হয়। আবার টোটাল যদি মশান বলা যায়, 18 মশানের ব্যাপারটা আছে, যেমন তেলিয়া মশান, জল মশান, এরকম বিভিন্ন মশান আছে। শ্মশানের ক্ষেত্রে যে মশানগুলো চালনা করা হয়, সেই ক্ষেত্রে ধরুন শ্মশানে একটা ছোট্ট গর্ত মতো করে একটা পুকুর মতো করা হলো, সেখানে জল দেওয়া হলো, তার মধ্যে একটা পুঁটি মাছ ছেড়ে দেওয়া হলো। এবার আপনার সোলা দিয়ে একটা পুতুল তৈরি করা হলো, তার চোখ মুখ নাক সব কমপ্লিট করে সেটার উপর আপনার প্রাণ প্রতিষ্ঠা করে সেই মশানটাকে ওই জলে ছেড়ে দেওয়া হবে। বাবা, তারপর গুরুমুখী কিছু গুপ্ত ক্রিয়া রয়েছে, তারপর করে আপনি যে কাজের জন্য মশানটাকে চালনা করতে চাচ্ছেন ছেড়ে দেন। আচ্ছা আচ্ছা, ও সে সেই কাজটাকেই করে আসবে। আচ্ছা, এবার সবচেয়ে ইন্টারেস্টিং যে পয়েন্টটা, যে আমরা দেখি বা শুনি যে প্রেত চালান বা যে ভৌতিক যে বিষয়টা, এর মাধ্যমে তো শুনেছি মানুষের মঙ্গল করা যায়। এবং যেমন যেমন দেবতা আছে, যদি মানুষের মঙ্গল করেন, তাহলে অপদেবতা আছে, তারও কিছু ক্ষমতা আছে নিশ্চয়ই। তো দেবতা এবং অপদেবতা, দেবতার বিষয়টা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু অপদেবতার মাধ্যমে কি করে মানে মানুষের ওয়েলফেয়ার করা সম্ভব? প্রেত চালান সাধারণত যেটা করা হয়, এখানে মানুষের মঙ্গল কতটা হয় বলতে পারবো না, কিন্তু অমঙ্গলটা বেশি হয়। অনেকেই এটাই করে থাকে নাকি, যারা নাকি বেশিরভাগ ক্ষেত্রে আপনি শুনে থাকবেন যে কারোর উপর প্রেত চালান করা হয়েছে, ভূত চালান করা হয়েছে। হ্যাঁ, এটা সম্ভব করা যায়। আচ্ছা, এতে মানুষের বেশিরভাগ ক্ষেত্রে এটা ক্ষতিটা হয়। দেখবেন এমন কিছু মানুষ আছেন বা তান্ত্রিক আছে যারা পয়সার জন্য মানুষের এই কাজগুলো করে থাকেন, এবং বাস্তবিক সে প্রেত চালান করা যায়। শ্মশানে কিছু গুপ্ত দ্রব্য আছে, সেই দ্রব্যগুলো দিয়ে যার উপরে চালানটা করা হবে, তার ছবি বা তার নামে পুতুল তৈরি করে, সেই তন্ত্রোক্ত কিছু গুপ্ত দ্রব্য আছে, সেগুলো দিয়ে তার বুকের মধ্যে দিয়ে সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করে চালান করলে প্রেত চালান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক জায়গায় দেখেছি যে সুন্দর ব্যবসা বা ভালো সংসার করছে মানুষটা, হঠাৎ এমন একটা বিপর্যয় নেমে আসলো যে স্ত্রী সন্তান সব ছাড়াছাড়ি হয়ে গেল, বা সুন্দর বিজনেস, রানিং বিজনেস কয়েকদিনের মধ্যে এরকম হয়ে গেল। এটা কি মানে এই প্রেত চালান বা এই ধরনের কোনো কারণ দেওয়া সম্ভব? হ্যাঁ, এটা করাও যেতে পারে, সম্ভব। যদি আপনার উপরে আমি নেগেটিভ কোনো ক্রিয়া করে দিই বা কোনো কিছু চালান করে দিই, তাহলে আপনার সুন্দর গুছানো দাম্পত্য জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে, আপনার রমরমা ব্যবসা সেটা কিন্তু পতন মিশে যাবে। এটা সম্ভব, বাস্তব করা যায়। তাহলে ক্ষতি যেমন সম্ভব, তাহলে তন্ত্রমত উপকারটাও সম্ভব। আপনি যদি আপনার দীর্ঘ যে অভিজ্ঞতা এই তান্ত্রিক জীবনের কোনো এরকম যদি একটা উদাহরণ দেন যে আপনি কোনো মানুষ সমস্যায় পড়েছিল, সেখান থেকে আপনি তাকে বার করে নিয়ে এসছেন, যদি একটু সমাধান আমাদেরকে ইয়ে পারে যদি বলেন একটু ভালো হয়। আমি প্রেসটা দমদমের, ব্যক্তি বা নাম বলার দরকার নাম তো উল্লেখ করা সম্ভব না, যেটা ওপেন মিডিয়া। তা ভদ্রলোক ভালো পোস্টে চাকরি করেন, তার একটাই ছেলে এবং সেও ভালো পোস্টে চাকরি করে। কোন কারণবশত সেই অফিসে সে একটা মহিলার সঙ্গে অ্যাফেয়ারে যুক্ত হয়ে যায়, এবং যে মহিলার সঙ্গে অ্যাফেয়ারে সে যুক্ত হয়েছিল সে মেয়েটি বিবাহিত, তার সন্তান আছে, কিন্তু হাজব্যান্ড তাকে ছেড়ে দিয়েছে, এবং এদের দুজনের এজের একটা যথেষ্ট গ্যাপ ছিল, অ্যাফেয়ার যেটা। হ্যাঁ হ্যাঁ, তা সেক্ষেত্রে ছেলেটার বাড়ির যে বাবা বা মা তারা কেউ মানতে যাচ্ছিল না এদের সম্পর্কটাকে, এবং ছেলেটার একটাই বক্তব্য যে সে যদি বিয়ে করে ওই মেয়েটাকে বিয়ে করবে,
এই মতো অবস্থা তিনি আমার কাছে আসেন যে মহারাজ বা দাদাজি যেমন যেটা বলেন, এটা কিভাবে আমি আমার ছেলেকে এখান থেকে ফিরিয়ে আনবো। তো সেখানে তন্ত্রোক্ত গুরুমুখী যে বিদ্যা আমরা শিখেছি তার মাধ্যমে তাকে কাজ করানো হলো। এই ধরনের কিছু চালানের কাজও রয়েছে, আরও কিছু গুপ্ত ক্রিয়া রয়েছে, সেগুলো করানোর পরে সেই মেয়েটাকে থেকে সেই ছেলেটাকে বর্তমানে ছাড়ানো সম্ভব হয়েছে। এখন তারা সুখে শান্তিতে সংসার করছে, মেয়েটির মতো জীবনধারা করছে বা ছেলেটি ছেলের মতো রয়েছে। এগুলো বাস্তবিক সম্ভব করা যায়। মহারাজ, আমরা বগলামুখী মায়ের মন্ত্র জানি এবং কবছড়া জানি, কিন্তু ধবলামুখী মা যিনি আছেন তার দ্বারা তো শুনেছি কিছু মানুষের মঙ্গল করা সম্ভব। তা ধবলামুখী মন্ত্র প্রয়োগ করে বা বীজ মন্ত্র বা কবচ দিয়ে আপনি যার কিছু মানুষের তো উপকার করেছেন, যে ক্লায়েন্ট বেস আছে সেখান থেকে কিছু খবর আমরা পেয়েছি, সংগ্রহ করেছি। যদি একটা উদাহরণ দেন সেরকম করো। ধবলামুখী প্রয়োগটা সম্পূর্ণ প্রয়োগটা হালকা একটু বলে দিই যতটা বলা সম্ভব। ধবলামুখী প্রয়োগ টোটালটা কিন্তু শ্বসন দ্রব্যের উপর বেস করে কাজটা করা হচ্ছে। যার উপরে কাজ করবেন সেখানে একটা নির্দিষ্ট মালা দরকার, যার উপর প্রয়োগ করা হবে তার ছবি দরকার, শ্মশান কিছু দ্রব্য দরকার। সেই দ্রব্য দিয়ে সেই ছবির উপরে মালা দিয়ে জপ এবং সেই দ্রব্যগুলো দিয়ে রীতিমতো কিছু ক্রিয়াকলাপ আছে সেটা করে শ্মশানে যদি পুঁতে দেওয়া যায়। এখানে বিশেষ করে আপনার অবৈধ সম্পর্ক যে ব্যাপারগুলো আছে, আচ্ছা আচ্ছা, সেগুলো থেকে মানুষকে খুব সুন্দরভাবে উপকৃত করা যায়, সেই জায়গাটা বের করে আনা যায়। মহারাজ, আমরা অনেক জায়গায় শুনেছি বা আমরা অনেক মুভিতে দেখিও যে আটা বা চটের কিরকম একটা পুতুল টুতুল করা হয়, এই বুকের মধ্যে কিছু ফুটিয়ে দেওয়া হয়, কানের মধ্যে কিছু ফুটিয়ে দেওয়া হয়। যদি এই বিষয়টা একটু বলেন। পুতুল যন্ত্র সম্পর্কে যেটা জানতে যাচ্ছেন, এটা বাস্তবিক করা যায় এবং বাস্তবে এটা এফেক্টেড হয়। তন্ত্রের যাবতীয় কাজ, সে বশীকরণ, বিদ্বেষণ, স্তম্ভ, যে ধরনের কাজ করুন না কেন আপনি পুতুল তন্ত্রের উপর করতে পারেন। 7 কবরের মাটি বা আপনার শ্মশান মাটি, তবে এই মাটিটা এমনি যে নিলে হবে না, কিন্তু নেওয়ার বিশেষ প্রসেস আছে, সেই প্রসেসে আপনাকে মাটিটা নিতে হবে। আচ্ছা, আর প্রথমেই বলেছি আপনি শ্মশানে যাই কাজ করুন না কেন, শ্মশানকে আপনারা জাগ্রত করতে হবে, শ্মশানকে জাগাতে হবে, শ্মশানকে ভোগ দিতে হবে। শ্মশানে যারা থাকেন অর্থাৎ মা, ভৈরব, ভূত প্রেত যারা আছে তাদের প্রত্যেকের কিন্তু আপনার ভোগ মাস্ট। শ্মশান জাগিয়ে যদি আপনি শ্মশান ক্রিয়া করেন তাহলে আপনি 100% আপনি লোককে কাজ দিতে, মানুষকে কাজ দিতে পারবেন। আচ্ছা, পরিষ্কার। তো ফলে সেই এই যে যেটা বলতে বলতে আমরা বেরিয়ে এলাম, এই 7 কবরের মাটিটা নিয়ে এলেন, ধরুন কাউকে বশীকরণ করবেন, সে ছেলে হোক মেয়ে হোক, সেই পুতুলটা যার উপরে কাজ করা হবে তার নামগোত্র দিয়ে ওটাকে প্রাণ প্রতিষ্ঠা করা হবে, করে বিশেষ ক্রিয়ার মাধ্যমে যখন এই পুতুলটাকে কাজ করে নিয়ে আমি শ্মশানে পুঁতে দেন, প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে সে বশীকরণ এবং বিচ্ছেদ যেটাই বলুন না কেন সে কাজটা সম্ভব। ঠিক আছে মহারাজ, কোনো জাতক মানে কোনো মানুষের উপরে যে নেগেটিভ ক্রিয়া করা হয়েছে, এটা তো সাধারণ মানুষ তো এমনি বুঝতে পারবে না। কি লক্ষণ বা বৈশিষ্ট্য থাকলে বোঝা যাবে যে তারপর কোনো মানে এই ধরনের কাজ করা হয়েছে? তো কারোর উপরে যদি কোনো নেগেটিভ ক্রিয়া করা হয়, একটা কিছু সিমটম বোঝা যায়। সে দেখবেন যে মানুষটি সবসময় হাসিখুশি থাকতো, লোনলি, একা থাকার চেষ্টা করবে, তার স্কিনে একটা হালকা র্যাশ টাইপের খসখসে ভাব আসবে, মেজাজটা রুক্ষ সূক্ষ্ম হয়ে যাবে, খাওয়া দাওয়ার প্রতি বা ফুলফুলে যে মেজাজ সেগুলো থাকবে না, মানে সবসময় নিজের মধ্যে একটা কি যেন চিন্তা করছে সে, কারণ এই পুরোটাই নেগেটিভ ক্রিয়ার ফল। আচ্ছা, একদম হঠাৎ হঠাৎ জ্বর আসছে যে ব্যাপারটা, এই ধরনের সিমটমগুলো আসতে পারে। আপনি ডাক্তারকে দেখান, রক্ত পরীক্ষা করুন, কোনো কিছু পাবেন না, ওকে, রিপোর্ট ওকে, কিন্তু তারপরেও সমস্যাগুলো লেগে রয়েছে। তখন বোঝা যাবে যে নেগেটিভ কিছু করা হয়েছে। বা বাড়িতে ধরুন যদি বলে, আমরা বলি না যে ভূতে ভর করেছে বা ভৌতিক উপদ্রব হয়েছে, সেটা কি করে আমরা বুঝবো সাধারণ মানুষ? ভৌতিক ব্যাপারটা হচ্ছে, দেখুন যদি এই সাইডটা নিয়ে আলোচনা করা যায়, যদি কাউকে ভূতে চেপেছে তাহলে স্বাভাবিক সে যে মানুষটি তার স্বাভাবিক যে বৈশিষ্ট্য, স্বাভাবিক তার যে ক্যারেক্টার, কথাবার্তা ধরন সম্পূর্ণ সেটা চেঞ্জ হবে, অস্বাভাবিক কিছু সে আচরণ করবে, তার দ্বারা আপনি বুঝতে পারবেন। বা সে ওই নেগেটিভ জায়গাগুলো বা অন্ধকার কোণগুলো এগুলো বেশি পছন্দ করবে, একটু ময়লা থাকতে বেশি ভালোবাসবে, স্নান না করা। আচ্ছা আচ্ছা, মানে একটা নেগেটিভ জিনিস, নেগেটিভ জায়গাগুলো বেশি পছন্দ করে। ফলে কোনো মানুষের উপর যদি নেগেটিভ কোনো ভর করে তাহলে ও কিন্তু সেই নেগেটিভ ওরিয়েন্টাল আচরণগুলো করবে। মানে আমরা যেমন স্বাভাবিক মানুষ, আমরা ঘুরছি ফিরছি, কথা বলছি, হাসছি, খেলছি, গান গাইছি, গান দেখছি, টিভি দেখছি, ঘুরতে যাচ্ছি, পুরো উল্টো দিকে চলে আসবে, সে নিজের মতন থাকবে এবং এমন কিছু অতি প্রাকৃতিক আচরণ করবে এটা থেকে সুস্থভাবে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের পর্যায়ে পড়ছে না, সম্ভব নয় আর কি।
আচ্ছা, এই যে ভৌতিকের বিষয়টা আপনি বললেন, উপদ্রবের ব্যাপারটা, তো এর থেকে নিষ্কৃতির উপায় কি? দেখুন, ভৌতিক এই যে ব্যাপারটা যেটা বলছেন, এটা থেকে বেরোতে গেলে যিনি কাজ জানেন এমন কোনো মানুষের কাছে যাওয়া উচিত, বা যিনি সাধনা করেন এমন সাধক, তার কাছে গিয়ে বিশেষ ক্রিয়াকর্মের মাধ্যমে এগুলো কাটানো উচিত। এর একটাই রাস্তা, এখানে কোনো টোটকা কাজ করবে না, প্রপার ক্রিয়া করতে হবে। কারণ আপনার উপর যদি ক্রিয়া করা হয়ে থাকে, তাহলে সেই ক্রিয়াটাকে কাটতে গেলে ক্রিয়া দিয়েই কাটতে হবে, টোটকা দিয়ে নয়। যেমন আমার বিষয় বিষয় যেটা আমরা বলে থাকি, সেইভাবে আপনাকে যেতে হবে, তাহলে আপনি সেখান থেকে মুক্তি পাবেন। আচ্ছা মহারাজ, একটা জিনিস জানতে চাইবো যে আমরা এটা ছোটবেলা থেকে শুনে আসছি যে বান মারা, এই মানে বান মেরে ক্ষতি করেছে, মানে এই বান, এই যে বয়াকার নয় হসন্ত, এই বিষয়টা কি, মানে এইভাবে কি ক্ষতি সম্ভব আদৌ হয় কি? তন্ত্রের যতগুলো গুপ্ত ক্রিয়া রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো বান মারা। বানটা বিভিন্ন প্রসেসে মারা যায়। ডাবের উপরেও বান প্রয়োগ করা যায়, চলে বলতে হবে একটু, ঠিক আছে? বা অনেকজন যারা ম্যাক্সিমাম দেখবেন কিছু নেগেটিভ মানুষ যারা নেগেটিভ কাজ করেন, কারো ফলন্ত গাছ বান মেরে সেই গাছটাকে ফল আসা বন্ধ করে দিল, কারো গরুর দুধ হচ্ছে, সেটা বান মেরে তো দুধটাকে নষ্ট করে দেওয়া, বা কোনো মানুষকে বান মেরে তাকে বিছানা শুয়ে ফেলা, সেক্ষেত্রে ধরুন রক্ত বান হতে পারে, জল বান হতে পারে, শুকনো বান হতে পারে, জ্বালা বান হতে পারে, ভ্যারাইটিস রয়েছে। যিনি ক্রিয়া করবেন ডিপেন্ড করবে তার উপর তিনি কি প্রয়োগটা করছেন। তখন বান মারা নিষ্ঠা এটা বাস্তবিক প্রচলিত এবং বিশ্বাসযোগ্য, আমরা বিশ্বাস করতে পারি আর কি। এবং আপনি যখন আপনার উপর বান মারা হবে, আপনি যত ডাক্তার বুদ্ধি যাই দেখান না কেন, যতই রিপোর্ট করুন না কেন, কোনো রিপোর্টে কিন্তু ধরা পড়বেন না। আপনার ফিজিক্যাল বডি ওকে, কিন্তু আপনার উপর ক্রিয়া করা হবে এবং অচিরেই আপনি সমস্যা জর্জরিত হয়ে পড়তে হবে আর কি। তাহলে এই বান মারা বিষয়টা থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি? কারণ অনেক ছোটবেলা থেকে শুনে আসছি আমরা যে কাপড়ের অংশ কেটে নিয়েছে, ঘুমিয়েছিল, মাথা চুল কেটে নিয়েছে, গেঞ্জির টুকরো কেটে নিয়েছে, তার মানে এই বিষয়গুলো ঠিকঠাক হয়, মানে এভাবে করা হয়, তাহলে থেকে নিষ্কৃতির উপায় কি যদি একটু বলেন? দেখুন, যদি আপনার উপর ক্রিয়া করা হয়, বান মারা হয়ে থাকে, তাহলে যিনি এই সাবজেক্ট সম্পর্কে যার জ্ঞান আছে তেমন মানুষের কাছে আপনাকে যেতে হবে এবং ক্রিয়াকর্মের মাধ্যমে তার থেকে আপনাকে বেরোতে হবে। বা এমন না, সেটা তো মানে করার পরে, মানে অপক্রিয়া করার পরে ক্রিয়া দ্বারা খণ্ডন করা হবে। এই সময়গুলো যারা ছোট বাচ্চা তাদেরকে বাইরে বেশি না বেরোনো ভালো, বা মহিলা যারা আছেন তাদেরকে চুল না ছেড়ে ঘোরাটাই উচিত, চুলটা বেঁধে রাখা ভালো। বা নতুন পোশাক যখন আপনি পরছেন সেই পোশাকের যে কোনো একটা কোণ পুড়িয়ে দেওয়া উচিত। বা আপনার কোনো পুরনো পোশাক আপনি যখন কাউকে দিতে যাচ্ছেন, তাহলে সেই পোশাকটা আপনি নুন জলে চুবিয়ে শুকিয়ে তা কাউকে দেন। আপনার পুরনো হয়ে গেছে বা আপনার ছোট হয়ে গেছে, আপনি ব্যবহার করছেন না, কাউকে দিয়ে দিচ্ছেন, ওইভাবে না দেওয়াটাই উচিত, কারণ ওই পোশাক দিয়েও কিন্তু ক্রিয়া করা সম্ভব। মহারাজ, আপনার সঙ্গে আজকে কথাবার্তা বলে সময় আপনি মূল্যবান আমাদের দিলেন, মানে আমরা প্রচণ্ড উপকৃত হলাম। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে পেয়ে ধন্য। সবাই জানে আমি একজন অ্যাস্ট্রোলজার, ক্যামেরাতে যিনি আছেন তিনিও একজন অ্যাস্ট্রোলজার। আমি ভাইকে বলবো যে আমাদের সামনে আসতে, শ্রী তন্ময় শাস্ত্রী আসুন। নমস্কার। হ্যাঁ, ভাই এসছেন আজকে, উনি ক্যামেরা ছিলেন। ক্যামেরা দেখুন, ক্যামেরা যে কেউ থাকতে পারে, কিন্তু মানে কোন অংশটা কীভাবে কভার করতে হবে যদি আমাদের ফিল্ডের হয়, তাহলে কিন্তু সে সঠিকভাবে কাজটা করতে পারবে। তো নিজের চেম্বার ছেড়ে, প্র্যাকটিস ছেড়ে, যেহেতু বলেছি দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রাম ধামুয়া, সেখানকার শ্মশানে আমরা মহারাজকে পেয়েছি এবং আমাদের প্রাণের ভাই তন্ময়কেও পেয়েছি। তাই এইগুলো আজকের ভিডিও আমি শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় মাতা।